Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. So after a long time today I have come with you in front of you. So আজকের তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিটের পার্ট নম্বর 2. সো আগের দিনকে পার্ট নম্বর 1 হয়েছে তোমরা জানো, তো আজকে পার্ট নম্বর 2 এর পালা। তো সব সময় জানো কিছু হচ্ছে কে নতুন ক্লাস শুরু করার আগে একটা রিক্যাপিচুলেশন হয়, সো রিক্যাপিচুলেশনের পালা। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো আজকের পার্ট নম্বর 2, তাহলে রিক্যাপিচুলেশন বা রিক্যাপ বলতে পারো। তাহলে আগের দিনকে আমরা কি কি শিখেছি পার্ট নম্বর 1-এ? পার্ট নম্বর 1-এ আমরা যেটা শিখেছি যে হচ্ছে কি কোনো একটা বা আমরা যে তিনটে পদার্থ আছে কঠিন তরল গ্যাস, তাদেরকে উত্তপ্ত করতে গেলে আমাদের যে ডিফারেন্ট ওয়ে ফলো করতে হয় সেই ওয়েগুলো আমরা শিখেছি, বা তাকে উত্তপ্ত করতে গেলে বা তাকে হিট দিতে গেলে যে তিনটে ওয়ে আছে বা তিনটে প্রসেস আছে সেইগুলোকে আমরা শিখেছি। যার মধ্যে ফার্স্ট অফ অল ছিল আমাদের কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ছিল আমাদের কন্ডাকশন প্রসেস, দ্যাট ইজ অফ পরিবহন পদ্ধতি। তাহলে আমাদের তিনটে ওয়ে ছিল, তাহলে একটা ছিল কন্ডাকশন অর্থাৎ পরিবহন পদ্ধতি, 2 নম্বর ছিল আমাদের কনভেকশন দ্যাট ইজ অফ পরিচলন পদ্ধতি, এটা এটা হলো ইসি, এন্ড 3 নম্বর হলো আমাদের রেডিয়েশন দ্যাট ইজ অফ বিকিরণ পদ্ধতি। তাহলে আমরা এগুলো কঠিনের জন্য পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন প্রসেস ছিল, আর আমাদের তরল বা গ্যাসে সেটা ছিল আমাদের কনভেকশন, আর যেটা হচ্ছে কি উইদাউট এনি মিডিয়াম যদি কোনো হিট অন্য এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করে তরঙ্গের আকারে, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলেছিলাম রেডিয়েশন প্রসেস। ঠিক, তাহলে কঠিনের ক্ষেত্রে আমাদের কন্ডাকশন বা পরিবহন ছিল, তরলের বা গ্যাসের ক্ষেত্রে আমাদের কনভেকশন বা পরিচলন ছিল, আর আমাদের রেডিয়েশন প্রসেসটা ছিল শূন্যস্থান বা বায়ুর মাধ্যমে যদি কোনো হিট এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে সেইটাকে আমরা বলেছিলাম রেডিয়েশন প্রসেস। ওকে, তো তারপরে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে তিনটের মধ্যে পুরো পার্থক্য শিখেছি, ঠিক আছে। তারপরে যেটা আস্তে আস্তে করে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি, হ্যাঁ আরো একটা প্রসেস ছিল, যে আরো একটা শর্ট প্রশ্ন ছিল যে আমরা শিখেছিলাম যে কনভেকশন প্রসেসটা হচ্ছে কি কেবলমাত্র অভিকর্ষ যুক্ত জায়গা প্রযোজ্য হয়, কারণ হচ্ছে কি কনভেকশন প্রসেসে লোয়ার মাসওয়ালা অণুগুলো যখন উত্তপ্ত হয়ে ওপরে ওঠে তখন গ্র্যাভিটির রেসপেক্ট বিপরীতে ওঠে, আর উল্টো দিকে ওপরের ভারী কণাগুলো গ্র্যাভিটির রেসপেক্টে নিচে নামতে আস্তে আস্তে থাকে, যার ফলে পুরো কনভেকশন প্রসেসটা শেষে পুরো লিকুইডটা অথবা গ্যাসটা হচ্ছে উত্তপ্ত হয়ে যায়। তো এইগুলো আমরা শিখেছিলাম। তারপরে আমরা হচ্ছে কি ডিরেক্টলি আমাদের হচ্ছে কি মেন আলোচ্য বিষয় যেটা ছিল কন্ডাকশন প্রসেস, সেই কন্ডাকশন প্রসেসে আমরা এন্ট্রি করে গেছিলাম। ওকে, তো সেখানে কন্ডাকশন প্রসেসে এন্ট্রি করার পর আমরা দেখেছিলাম যে কোনো একটা যদি স্ল্যাব নেওয়া হয় এবং সেটা যদি এক্স বেদের হয় তাহলে আমরা, এবং তার দুটো বিপরীত ফেসের মধ্যে যদি উষ্ণতার ডিফারেন্স থাকে তাহলে হিট ক্যান ফ্লো ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার রিজন, অর্থাৎ উষ্ণ হিট তাপ উষ্ণ অঞ্চল থেকে কম্পারেটিভলি লোয়ার অঞ্চলের দিকে অর্থাৎ নিম্ন উষ্ণতার দিকে ট্রাভেল করতে থাকে, এবং যার একটা রাশিমালা আমরা পেয়েছিলাম কিউ সমান কে টি এ θ1 - θ2 ইন্টু টি বাই অফ এক্স, এরকম একটা রাশিমালা ছিল, যেখানে আমরা বলেছিলাম যে কিউটা হলো হিট যেটা হলো দুই বিপরীত পৃষ্ঠের মধ্য দিয়ে লম্বভাবে পাস করছে, এবং কেটি ছিল হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক ছিল আমাদের, এ ছিল আমাদের হচ্ছে কি ক্ষেত্রফল, ওই দুটো ফেসের ক্ষেত্রফল ছিল, যে দুটো ফেস অর্থাৎ পৃষ্ঠের মধ্যে তাপটা যাচ্ছিল, আর টিটা ছিল সময়, আর এক্সটা ছিল হচ্ছে কি ওই θ1 θ2 যে দুটো বিপরীত পৃষ্ঠ ছিল তার মধ্যবর্তী গ্যাপ বা সেপারেশন ছিল, অর্থাৎ থিটাটা এই এক্সটা ছিল আমাদের স্ল্যাব বা ওই পরিবাহীর বা ধাতব পরিবাহীর হচ্ছে আমাদের বেদ। ওকে, দেন আমরা শিখেছিলাম এই কেটি হচ্ছে কি ডাইমেনশন, কেটির ডাইমেনশন শিখেছিলাম আমরা, অর্থাৎ কেটির মাত্রা বার করেছিলাম আমরা।
ওকে, এবং সিজিএস ও এসআই পদ্ধতিতে তাদের একক বার করেছিলাম, যার মধ্যে এসআইটা আমার একমাত্র মনে আছে। সো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তার মানে সিজিএস এ কি বলা যাবে, ওয়াটটা হচ্ছে কি আমরা জানি জুল পার সেকেন্ড, যেটা এসআই তে বলা হয়, তাহলে সিজিএস এ নিশ্চয়ই বলা হবে আর্ক পার সেকেন্ড, তাহলে সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, সো ডোন্ট রিমেম্বার বেশি কিছু, ওকে, অল্প কিছু মনে রাখা যায়, যার জন্য কিন্তু বাকিগুলোকে অ্যাপ্লাই করে শেখা যায়। তো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এবং সেখান থেকে আমরা ডাইমেনশন বার করেছিলাম। তাহলে ডাইমেনশনও মুখস্থ রাখার কোনো দরকার নেই, এম এল ইনভার্স, কে ইনভার্স, থিটা ইনভার্স কি সব ছিল আমার জানার কোনো দরকার নেই। আমরা একক সিস্টেমটাকে মাথায় রাখবো, একক সিস্টেম থেকে আমরা ডাইমেনশন ফাইন্ড আউট করে নেবো। হাউ, লুক অ্যাট দিস। সো ওয়াট মানে কি জানি, জুল পার সেকেন্ড। জুল মানে কি কার্যের একক বা শক্তির একক, তার একক মানে জুল হলো কার্য বা শক্তির একক, এবং তার মাত্রাটা হয় ml স্কোয়ার টি মাইনাস টু। এটা আমরা জানি নিশ্চয়ই খুব ভালোভাবে, ml স্কোয়ার টি মাইনাস টু। ওয়াট মানে জুল পার সেকেন্ড, তার মানে একটা ডেফিনেটলি নিচে টি আসা উচিত, ওকে, যেহেতু সময়ের মাত্রা হলো টি। আর মিটার ইনভার্স মানে দেখো তাহলে এল ইনভার্স হবে, লেন্থ ইনভার্স, অ্যান্ড কেলভিন ইনভার্স যেটাকে আমরা বলেছিলাম ক্যাপিটাল থিটা এইভাবে দিতে, তাই না, এটাকে ক্যাপিটাল থিটা ইনভার্স বলেছিলাম। সো ইফ ইউ ক্যালকুলেট দিস, টি ওপরে উঠে গেল, সরি এল ওয়ান হবে নিশ্চয়ই, মাইনাস ওয়ান আর টু, সো এল ওয়ান টি মাইনাস থ্রি অ্যান্ড থিটা মাইনাস ওয়ান। সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ দিস কেটি, অর্থাৎ থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ তাপ পরিবাহিত অঙ্কের মাত্রা এটা এসেছিল, একক এসেছিল সিজিএস এসআই, সেটা বলে দিলাম, আর আমাদের ডাইমেনশন মানে মাত্রা বার করে নিলাম। ওকে, তারপরে আস্তে আস্তে করে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা কিছু একটা নাম দিয়েছিলাম। কোন জিনিসটা দেখায়নি নিশ্চয়ই এখনো, এই জিনিসটা, তাই না, এই জিনিসটাকে আমরা একটা নতুন নাম দিয়েছিলাম, থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এক্স। অ্যান্ড কি নাম দিয়েছিলাম, থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এক্স, এই জিনিসটাকে নাম দিয়েছিলাম আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট এই নাম দিয়েছিলাম, অর্থাৎ উষ্ণতার নতি ছিল, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে উষ্ণতার যে পরিবর্তন হয় তাকেই আমরা টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা উষ্ণতার নতি বলেছিলাম। থিটা ওয়ান মাইনাস থিটা টু, তাহলে প্রতি টোটাল উষ্ণতার পরিবর্তন, এবং এক্সটা হলো টোটাল বেধ ছিল, অর্থাৎ এইরকম যদি এই ফেসটার উষ্ণতা থিটা ওয়ান হয় এবং ডান দিকে আর একটা যদি ফেস নিই তার উষ্ণ যদি থিটা টু হয় এবং মাঝখানে যদি গ্যাপটা এক্স হয়, তাহলে এই টোটাল গ্যাপটার জন্য যে উষ্ণতার পরিবর্তন হয় সেই দুটোকে যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা যে কোয়ান্টিটিটা পাবো তাকে আমরা বলবো থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এক্স, দ্যাট ইজ অফ উষ্ণতার নতি বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এবং সেখানে আমরা একক ও মাত্রা দুটোই শিখেছিলাম, ঠিক। অ্যান্ড যদি না শিখে থাকি, শিখেছিলাম, তাহলে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য একক, that is of unit and dimension also. So lastly এবং লাস্টে আমরা যেটা বলেছিলাম এই জিনিসটাকে ডি থিটা ডিএক্স ও বলা যায়, যার কারণ থিটা ওয়ান মাইনাস থিটা টুটা যদি টেম্পারেচার যে ডিফারেন্স সেটা যদি খুব খুব স্মল হয়, সো ইন দ্যাট কনটেক্সট দ্য ডিফারেন্স উইল বি রিপ্রেজেন্টেড অ্যাজ ডি থিটা, এবং সেই ক্ষেত্রে থিটা ওয়ান মাইনাস থিটা টুটাকে রিপ্রেজেন্ট করা যায় ডি থিটা দিয়ে, এবং যে দূরত্বটা ছিল অর্থাৎ যে সেপারেশনটা ছিল অর্থাৎ যে বেধটা ছিল, এবং সেটাকে নিশ্চয় লেখা যায় ডিএক্স দিয়ে। ওকে, সো দ্যাট কোয়ান্টিটি উইল বি ডি থিটা মাইনাস ডিএক্স, এই ডি থিটা বাই ডিএক্স। এবং তারপরে যেটা শিখেছিলাম আমরা বলেছিলাম অনেক জায়গায় বা অনেক সময় বইতে মাইনাস সাইনও একটা ওর সঙ্গে ইনক্লুড থাকে। কেন? তাহলে আমরা বলতেই পারি যেহেতু এক্স যত বৃদ্ধি পাবে থিটা ওয়ান মাইনাস থিটা টুর ডিফারেন্সটা আস্তে আস্তে করে কমতে থাকবে, বিকজ এক্স বাড়ছে ডিফারেন্সটা কমছে আস্তে আস্তে করে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারবো তাহলে একটা বাড়ছে একটা কমছে। সো দ্যাট সিচুয়েশনটাকে ইন্ডিকেট করার জন্য বা ওই কথাগুলো বোঝানোর জন্য যে একটা বাড়ছে একটা কমছে, সেইটাকে বোঝানোর জন্য আমরা সবসময় ফিজিক্সে কি করি, একটা মাইনাস সাইনের ইনক্লুড করে দিই সেই রাশিটার আগে। ওকে, সো ডি থিটা ডিএক্স এটা একটা শিখেছিলাম।
সো মোটামুটি ওভারঅল সামারি হয়ে গেছে আগের দিনের রিক্যাপিচুলেশন। সো আগের দিনের 52 মিনিট ক্লাসটা এখন জাস্ট 10 মিনিটের মধ্যে শেষ। তো আজকের পার্ট নম্বর 2 তে এন্ট্রি করা যায়, ঠিকঠাক। সো আজকে নিশ্চয়ই টুডে স্টপকে দেখে নিয়েছো কি কি আছে। সো লাস্টে একটা কি দুটো ছোট অঙ্কও করবো আমরা, তাই তো? চলো মুছে দিই, যদি কারো লেখা থাকে লিখে নাও। পজ এন্ড রাইট, পজ করো এবং লেখো, স্টপ করো এন্ড লেখো। ওকে, সো আজকে ফার্স্ট যে টপিকটা আছে আমাদের সেটা হচ্ছে কি ভ্যারিয়েবল স্টেট and variable state and steady state. Variable state and a steady state. So variable state মানে কি? স্থির পূর্ব অবস্থা, and steady state মানে হলো স্থিরাবস্থা। Okay, the variable state and steady state, and that is of স্থির পূর্ব অবস্থা or স্থির অবস্থা। So ফিজিক্সে কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে নাম দিয়ে তাকে কিন্তু জিনিসটার সম্পর্কে কিছু একটা আইডিয়া করতে পারবো, ঠিক আছে? আমরা যে জিনিসটা শিখবো, হয়তো তোমরা হচ্ছে কি এখানে শিখছো হচ্ছে কি তাপের ক্ষেত্রে আছে, তার মানে এটা ভেবে নিও না কিন্তু কেবলমাত্র এই তাপের ক্ষেত্রেই এই কথা দুটো হচ্ছে কি প্রযোজ্য। ওকে, থ্রু আউট দ্য হোল ফিজিক্সে যেখানে ফ্লো অফ সামথিং আছে, যেখানে ফ্লো অফ সামথিং আছে সেইখানটায় বা কিছু গ্রোথ আছে, মানে ধরো কিছু বাড়ছে আস্তে আস্তে করে, সেই সমস্ত জায়গাতে আমরা কিন্তু স্থিরাবস্থা এবং স্থির পূর্ব অবস্থা দুটো স্টেট ডিফাইন করতে পারি। এখন তোমরা বলবে হোয়াট ইজ স্টেট? স্টেট কি? নট রাজ্য। স্টেট মানে হলো সামথিং সিচুয়েশন, দ্যাট ইজ এ কন্ডিশন। ধরো আমি একটা কোনো একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের ভেতরে কোনো একটা নয়, কোনো জল নিয়েছি বা কোনো লিকুইড নিয়েছি, সেটাকে ধরো কোনো উনুনের ওপর বসানো আছে বা কোনো গ্যাসের ওপর বসানো আছে। সো ওটা একটা স্টেট কিন্তু, বা ওটা একটা অবস্থা, ঠিক আছে? কারণ কি অবস্থা? জলটা ফুটছে আস্তে আস্তে করে, তার টেম্পারেচার আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে, সেটা হলো একটা স্টেট। তারপর ধরো আমরা হয়তো জানি না যে ব্যাটারি সার্কিট আমরা দেখলাম। ব্যাটারি সার্কিট মানে কি? একটা ব্যাটারি দেওয়া আছে বা কোনো ফোনের ব্যাটারি দেওয়া আছে, কোনো 12 ভোল্টের ব্যাটারি, 3 ভোল্টের ব্যাটারি, কোনো ব্যাটারি আছে, তার সঙ্গে একটা কোনো তার কানেক্ট করে একটা ধরো বাল্ব জ্বলছে, ঠিক? আমরা কি দেখলাম? সুইচ দিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম বাল্বটা গ্লো করে গেল, ইন ইটস ফুল গ্লো। ওকে, মানে পুরোপুরি এর নিজের যতটা গ্লো করতে হয় ততটাই ফার্স্ট সুইচ দিতেই সেটার সঙ্গে সঙ্গে হয়ে গেল। বাট ওই সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি 1 সেকেন্ডেরও কিছুর ডিভিশন তুমি চোখে দেখতে পাও, 1 সেকেন্ডকে তুমি 1000 ভাগে ভাগ করতে পারো, সেটাকে আমরা বলবো 1 মিলি সেকেন্ড। তাকে যদি আমি 10⁶ দিয়ে ভাগ করি তাহলে বলবো 1 মাইক্রো সেকেন্ড। এই সমস্ত হাজারো কথা, 1 ন্যানো সেকেন্ড আছে, 10⁹ ডিভিশন যদি করি, তো সেই সমস্ত ডিভিশনগুলো কিন্তু আক্ষরিক অর্থে আমাদের কাছে হয়তো খুব ইনসেন্সিবল, বাট ইন কেস অফ ফিজিক্স বা ইন কেস অফ এনি সিচুয়েশন কিন্তু সেইগুলো খুব সেন্সেবল কিন্তু, ঠিক আছে? সো আমরা যেমন দেখি হয়তো কোনো কারেন্টের সুইচ দেওয়া মাত্রই কারেন্টটা হলো ওই সার্কিটের মধ্যে ফ্লো করলো এবং ল্যাম্পটা জ্বলে উঠলো, বাট ওইটার আগে সুইচ দেওয়া এবং ল্যাম্পটা জ্বলার এর মাঝখানে কিন্তু অনেকটা প্রসেস আছে, অর্থাৎ অনেকগুলো হচ্ছে স্টেপস আছে, এবং সেই স্টেপসে কারেন্টের ধীরে ধীরে গ্রো হয়। যেমন ধীরে ধীরে কি হয়? গ্রো হয়, অর্থাৎ কারেন্টও আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এখন প্রশ্ন হতে পারে কি কথা বলছেন স্যার, কারেন্টও বাড়তে পারে? হ্যাঁ, কারেন্ট তো বাড়তেই পারে, এবং সেই স্টেপসগুলো আমরা হচ্ছে কি কিন্তু নোটিশ করতে পারি না, ঠিক আছে? তো যেমন আমরা হচ্ছে কোনটা নোটিশ করতে পারি? আমি একটা কোনো বাগানে কোনো চারা গাছ পুঁতলাম, 10 বছর পরে দেখলাম অল্প বেড়েছে, আরো 10 বছর পরে ধরো অল্প বেড়েছে। সো ওই গ্রোথটাকে আমি কিন্তু চোখে মানে আমরা অনুভব করতে পারি, বাট ইন নট কেস অফ, বাট আমরা কারেন্টের ক্ষেত্রে সেটা করতে পারি না, তাই না? তাহলে কিন্তু আমরা
বলতে পারো না কি সেখানে কোনো গ্রোথ নেই, ডেফিনেটলি গ্রোথ আছে, সেগুলো আমরা নোটিস করতে পারি না। সো যাই হোক, আমাদের এখানে আলোচ্য বিষয় হবে স্থির অবস্থা এবং স্থির পূর্ব অবস্থা। সো এই নামটার মধ্যে খেয়াল করো, স্থির পূর্ব অবস্থা, অর্থাৎ কোনো জিনিসটা স্থির হয়ে আসার আগের অবস্থাকে ডিফাইন করছে, তাকেই আমরা বলবো হচ্ছে স্থির পূর্ব অবস্থা। মানে ধরো একটা ছেলে ধরো 22-25 বছর বয়সের পর তার আর কোনো গ্রোথ হয় না, ঠিক আছে, ঠিক বৃদ্ধি হয় না, তাহলে সেই বৃদ্ধির আগের অবস্থাগুলোকে আমরা বলবো স্থির পূর্ব অবস্থা, এবং যেখান থেকে বৃদ্ধি তার স্টপ করে গেল সেই পরের সমস্ত অবস্থাকে আমরা বলবো হচ্ছে কে স্থির অবস্থা। ঠিক, ইন কেস অফ তুমি হাইটও ভাবতে পারো, হাইট আর বাড়ছে। সো স্থির পূর্ব অবস্থা বা স্থির অবস্থা, তাহলে সেটাকে কি করে ডিফাইন করব? ধরো এখানে কোনো একটা লোহার রড আছে, ঠিক আছে, বা কোনো একটা ধাতব পরিবাহী আছে, যার এক প্রান্তকে তুমি একটা স্টিমের মধ্যে রেখে দিয়েছো, স্টিম অর্থাৎ বাষ্পের মধ্যে রেখে দিয়েছো, মানে এখান থেকে একটা হিট সোর্স আছে। হিট সোর্স মানে যেই ধাতব দণ্ডটাকে হিট দিচ্ছে, তাহলে হিট এখান থেকে গিয়ে এইটার মধ্যে দিয়ে পরিবাহিত হবে। নিশ্চয়ই আগে আমরা পরিবহন প্রসেসে লক্ষ্য করেছি, সেটা আবার কঠিনের ক্ষেত্রেই নিশ্চয়ই দেখা যায় কেবলমাত্র। তাহলে কঠিনের ক্ষেত্রেই যখন হিট সোর্স আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, তাহলে হিট হলো এই পরিবাহী দণ্ডের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ফ্লো করবে, এবং দ্যাট প্রসেসকে আমরা কন্ডাকশন বলেছিলাম। সো তাহলে কি করবে, যখন এইটা স্টিমকে কানেক্ট করার সঙ্গে সঙ্গে, তাহলে এই প্রান্তটা আগে উত্তপ্ত হবে নিশ্চয়ই, বিকজ এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, আর তারপরে আস্তে আস্তে কিন্তু এই প্রান্তগুলো আস্তে আস্তে করে উত্তপ্ত হতে 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 যাবে, ঠিক আছে। তাহলে ওই যখন, তাহলে প্রসেসটা হচ্ছে ভ্যারিয়েবল প্রসেস, অর্থাৎ মানে এই সমস্ত পয়েন্টের উষ্ণতাগুলো কিন্তু আস্তে 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 করে বাড়ছে, তাহলে এটা একটা চেঞ্জেবল সিচুয়েশন আছে, মানে প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে না, প্রতিটা পয়েন্টের উষ্ণতার চেঞ্জ হচ্ছে, আরও অনেক কিছু চেঞ্জ হচ্ছে, বাট আমরা সেখানে যাব না আজকে, ওকে। তো উষ্ণতার প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাহলে এই যখন, তাহলে এইটা প্রসেসটাকে কন্ডাকশন বলি। তাহলে যখন কন্ডাকশন প্রসেস হচ্ছে, তখন কিন্তু আরও কিছু প্রসেস তার সঙ্গে সঙ্গে হচ্ছে। সেটা কি না, যখন কোনো হিট কোনো একটা পরিবাহী দণ্ডকে কোনো এক প্রান্তে দেওয়া হচ্ছে, তখন সেই দণ্ডটা ওই হিটকে তিনটে ভাবে ব্যবহার করবে। মানে কি কি হবে, মানে ওই হিটের তিনটে ভাগ হতে পারে, বা তিনটে ভাবে তার ব্যয় হতে পারে। একটা হবে, একটা যেটা, সেটা হলো এই দণ্ডটা খানিকটা কি করবে, শোষণ করবে, অর্থাৎ অ্যাবজর্ব করবে, ওকে। 2 নম্বর যেটা, খানিকটা বিকিরণ করবে, খানিকটা কি করবে, বিকিরণ করবে। আর 3 নম্বর যেটা হবে, সেটা হলো তার পাশের জনকে ট্রান্সফার করবে, ঠিক, তাহলে ট্রান্সফার করবে, তার পাশের জনকে ট্রান্সফার করবে। তার পাশে কে বসে আছে, অন্য কোনো নিশ্চয় অণু বসে আছে। তাহলে এই হিটটা, তাহলে যেটা এইখানকার দণ্ডটা এইখান থেকে বা এই স্টিম থেকে নিল, সেই তিনটে ভাবে ব্যবহার করবে। সে হচ্ছে কি ওইখানটা শোষণ করলো, শোষণ করার পরে খানিকটা জিনিস তার পাশের জনকে ট্রান্সফার করবে, এবং বাকি যে হিটটা পড়ে থাকবে, সেই হিটটাকে সে হচ্ছে কে এখান থেকে রেডিয়েট করে বাইরে বের করে দেবে, ওকে, রেডিয়েশন করবে। অর্থাৎ কি করে বুঝবো আমরা রেডিয়েশন হচ্ছে, কারণ এইটার যদি তুমি খুব কাছাকাছি হাত রাখো, বাট উইদাউট এনি ডাইরেক্ট কন্ট্যাক্ট, তাহলে আমরা কোনো কন্ট্যাক্ট রাখবো, ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই, তবুও কিন্তু তার পাশে হাত রাখলে আমরা একটা উত্তাপ পাবো, ঠিক, বা তার একটা সেন্স পাবো বা আঁচ পাবো, ঠিক আছে। সেই থেকে বুঝতে পারো যে একটা রেডিয়েশন প্রসেস হচ্ছে, অর্থাৎ ওইখানটা তা বিকিরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তরঙ্গের আকারে। সো কেন বললাম তরঙ্গের আকারে, সো আজকে একটা ভালো কথা বলে নিই, এটা মাথায় যেন সিমেন্ট করে বুঝে নাও, যে যখন কোনো প্রসেসে বা যখন কোনো শক্তি মিডিয়াম ছাড়াই, মিডিয়ামে হয় যে এক স্থান তো অন্য স্থানে যাচ্ছে, কোনো শক্তি এক স্থান তো অন্য স্থানে যাচ্ছে, সবসময় কিন্তু সে তরঙ্গের আকারেই যাবে, ওকে। তা মানে শক্তি তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এটা মাথায় ঢুকিয়ে না,
ওকে, তাহলে এইখান থেকে এই হ্যাঁ কঠিনের মধ্যেও কিন্তু তাপ এক স্থান অন্য স্থানে যাচ্ছে, সেটাও কিন্তু তরঙ্গের আকারেই যাচ্ছে, বাট আমরা এখন সেইগুলো নিয়ে মাথা ঘামাবো না। ওকে, এটা ফুরিয়ার বলেছে, বিজ্ঞানী ফুরিয়ার ফার্স্ট প্রুফড করেছিল যে এইখান থেকে এইখানে যদি তাপ যায় সেটাও কিন্তু তরঙ্গের ইকুয়েশন বা সমীকরণ মেনেই চলে। যাই হোক, এগুলো পরে শিখবো আমরা। সো কি করবে, তাহলে শোষণ করলো খানিকটা অংশ, তারপরে খানিকটা অংশ বিকিরণ করে দিল তরঙ্গের আকারে, যেটা বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে বা চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর বাকিটা হলো তার পাশের জনকে ট্রান্সফার করতে করতে যাচ্ছে। ওকে, তাই যদি এরকম ট্রান্সফার করতে যায় বা করতে থাকে, তাহলে নিশ্চয়ই প্রতিটা পয়েন্টের উষ্ণতা আস্তে আস্তে করে বাড়তে থাকছে। এবার নিশ্চয়ই সে তা আবার পাশের জনকে ট্রান্সফার করবে, আবার ও তার পাশের জনকে ট্রান্সফার করবে, বিকজ অফ এখান থেকে ইনফাইনাইট সোর্স অফ হিট আছে। আমি যে একবার হিট দিয়ে বন্ধ করেছি তা তো নয়, এখান থেকে ইনফাইনাইট সোর্স আছে। তাহলে তুমি যত পারো না, যদি এরকম বলতে কেউ টাকার ক্ষেত্রে, যত পারো না, তো এখান থেকে যত পারো সে সাপ্লাই দিচ্ছে। সো প্রতিটা পয়েন্টে উষ্ণতা আস্তে আস্তে করে বাড়ছে, এবং এমন একটা কন্ডিশন আসবে বা এমন একটা সময় আসবে যে এই দণ্ডের উষ্ণতা আর কিন্তু বাড়ছে না, একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে। ঠিক এমন একটা সময় আসবে তার হচ্ছে উষ্ণতার কোনো বৃদ্ধি হচ্ছে না, যতই ইনফাইনাইট সোর্স এখানে থাকুক না কেন, তার উষ্ণতার আর কোনো বৃদ্ধি হচ্ছে না। সেই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে কি স্থিরাবস্থা। অর্থাৎ কোনো একটা সিস্টেমের টাইমের রেসপেক্টে আর তার কোনো ভ্যারিয়েন্স নেই বা ভ্যারি নেই, ঠিক আছে, বা সে আর ভ্যারিয়েবল স্টেটে নেই, তার মানে সে পরিবর্তনশীল অবস্থায় নেই। তাহলে প্রথমটা সে পরিবর্তনশীল অবস্থায় ছিল, মানে যখন প্রথমে স্টিম দিয়েছিলাম, মানে হিট দিতে শুরু করেছিলাম, এখানের উষ্ণতা বাড়ছে, তার পাশেরটার আরো উষ্ণতা বাড়ছে, তার পাশের আরো বলাটা ভুল, মানে তার হলো আগের রেসপেক্টে আরো উষ্ণতা বাড়ছে, এই কথাটা বলতে চেয়েছি। সো এইখানে উষ্ণতা আরো বাড়ছে, তার জন্য তার পাশে উষ্ণতা তার আগের থেকে আরো বাড়ছে, এরকম করতে করতে থ্রু আউট দ্য প্রসেসে মানে পুরো রডটা হলো আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু করেছে, এবং পুরোটা জায়গায় কিন্তু এখন ইউনিফর্ম টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সব জায়গায় উষ্ণতা হচ্ছে সমান, সব জায়গায় সমান বলতে হচ্ছে কি এই কথাটাই বোঝানো যাচ্ছে যে তার কিন্তু আর কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না সময় সাপেক্ষে, ঠিক। কিন্তু প্রথম ক্ষেত্রে তার উষ্ণতার পরিবর্তন হচ্ছিল সময় সাপেক্ষে। সেই সিচুয়েশনটাকে আমরা বলবো স্থির পূর্ব অবস্থা, এবং যে সিচুয়েশনে তার উষ্ণতার আর কোনো পরিবর্তন নোটিস করা যাচ্ছে না, সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্থিরাবস্থা। ঠিক ক্লিয়ার কথাগুলো? তাহলে স্থির পূর্ব অবস্থা আর স্থিরাবস্থা আমরা যদি এত তো কথা বললাম, আমরা যদি ম্যাথামেটিক্স আকারে বোঝাতে চাই, তাহলে কি বলবো ম্যাথামেটিক্স আকারে কি করে বলবো? তো দেখো ম্যাথামেটিক্স আকারে যেটা বলবো, যে ধরো এখানে একটা গাছ আছে, ওকে, গাছ আছে, তাহলে গাছের তুমি হাইটটাকে দেখো, হাইট, তাহলে এই হাইটটা যদি সময় সাপেক্ষে পরিবর্তন হয়, আমরা তো ডিফারেন্সিয়েশনের ওয়েল কনসেপ্ট জানি, খুব ভালোভাবেই কনসেপ্টটা জানি, এটা হলো সময় সাপেক্ষে ডিএইচ, অর্থাৎ হাইটের পরিবর্তনকে সে নোটিস করছে বা পরিমাপ করছে। তাহলে এইটা যদি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ টাইম বাড়ছে, তার হাইটটা বাড়ছে বা কমছে, যাই হোক না কেন, হাইট তো কমবে না, বাড়ছেই। তাহলে টাইমের রেসপেক্টে তার হাইট বাড়ছে, তার মানে কি এটা কখনোই 0 নয়, অর্থাৎ এইচ কখনোই 0 হয়নি, তার মানে এইচের পরিবর্তন কখনো 0 হয়নি অ্যাকচুয়ালি। সো তার মানে ডিএইচ ডিটি ইজ নট ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা বা এই সিচুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে কি স্থির পূর্ব অবস্থা। স্থির পূর্ব অবস্থা অর্থাৎ গাছ এখন আস্তে আস্তে করে বাড়ছে এখনো, অর্থাৎ সে স্থির অবস্থায় আসেনি। কিসের রেসপেক্টে স্থির আসেনি? সময়ের রেসপেক্টে হাইটের স্থির হয়নি। ওকে, এবার যদি কোনো একটা এমন সময় আসে যে গাছ হচ্ছে তার হাইটটাকে বৃদ্ধি করানো, অর্থাৎ তার গ্রোথটা কমে গেল, মানে শেষ হয়ে গেল, অর্থাৎ সেই অবস্থাটাকে আমরা বলবো ডিএইচ ডিটি ইকুয়ালস টু 0। অর্থাৎ সময় বাড়ছে কিন্তু ডিএইচ অর্থাৎ ডিফারেন্স অফ হাইট, অর্থাৎ এইচ এর পরিবর্তন, অর্থাৎ হাইটের পরিবর্তন আর নেই, তার মানে পরিবর্তন 0।
সো দ্যাটস ওয়াই পুরো টার্মটা জিরো হয়েছে। এইটাকে আমরা বলবো হচ্ছে কি স্থিরাবস্থা। স্থিরাবস্থা। সো ইন কেস অফ হিট তাহলে কি বলবো, আমরা যে ট্রান্সমিশন অফ হিট পড়ছি তাহলে এখানে কি বলবো আমরা, তাহলে এখানে আমরা বলবো ইন ম্যাথামেটিক্স আকারে যেটা বলবো আমরা, সো স্থির পূর্ব অবস্থা dt of dt equals to 0। ঠিক, আচ্ছা থিটা, যেহেতু আমরা উষ্ণতাকে থিটা বলে এসেছি, তাহলে d থিটা dt ইকুয়ালস টু হলো সরি নট ইকুয়ালস 0, অর্থাৎ টেম্পারেচারের কিন্তু পরিবর্তন হচ্ছে সময় সাপেক্ষে। তার মানে সে স্থির অবস্থা এখন আসেনি, স্থির পূর্ব অবস্থা, স্থির অবস্থা আস্তে আস্তে চেষ্টা করছে। এবং স্থিরাবস্থা অর্থাৎ স্টেডি স্টেট, স্থিরাবস্থা অর্থাৎ স্টেডি, তার মানে সে স্টেডি হয়ে গেছে, মানে চুপচাপ হয়ে গেছে, মানে স্থির হয়ে গেছে। সেই স্থিরাবস্থা বা সেই অবস্থাটাকে আমরা বলবো ডি থিটা ডিটি ইকুয়ালস টু 0, অর্থাৎ সময় সাপেক্ষে তার কোনো উষ্ণতার পরিবর্তন নেই বা হচ্ছে না। তো এটাকে আমরা বলবো স্থিরাবস্থা, আর উপরটাকে বলবো স্থির পূর্ব অবস্থা। খুব ইজি কনসেপ্ট, আর তার জন্য এতটা কিছু আমাকে বলতে হলো রামায়ণ মহাভারত। ওকে, সো ম্যাথমেটিক্স যদি আন্ডারস্ট্যান্ড করা যায় খুব ইজি। মুছে দিই, চলো মুছে দিই। এখন যেটা হবে সেটা হলো ডিফারেন্স। হেডিং দিয়ে দাও স্থির পূর্ব অবস্থা এবং স্থিরাবস্থা। তাহলে কোনটা আগে অ্যাটেন্ড করে, মানে কোন প্রসেসটা আগে হয়? নিশ্চয়ই স্থির পূর্ব অবস্থা, বিকজ সে স্থিরাবস্থা আসার আগের অবস্থা, ওই জন্য পূর্ব কথা আছে, নট দিক। স্থির পূর্ব অবস্থা, স্থির অবস্থা। ওকে, সো স্থির পূর্ব অবস্থায় কি হয়, এখানটায় উষ্ণতার পরিবর্তন হয়। এখানে কি হবে, হয় না। ঠিক, তাহলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না ওখানে, নিশ্চয়ই। ঠিক, তাহলে উষ্ণতার পরিবর্তন হয়, ওখানে কোনো পরিবর্তন হয় না। ওকে, 2 নম্বর পার্থক্য যেটা, সেটা হচ্ছে কে তাপের শোষণ হয়। তাহলে ওই দণ্ডের কোন প্রতিটা অংশই কিন্তু স্থির পূর্ব অবস্থায় তাপের শোষণ করে। আর 2 নম্বর, এখানে তাপের শোষণ হয় না, তাপের শোষণ হয় না, অর্থাৎ এখানে কি না, দণ্ডের প্রতিটা অংশ কিন্তু তাপের শোষণ করে না। ওকে, বা হয় না। 3 নম্বর, এখানে তাপের পরিবহন ও বিকিরণ দুটোই হয়, এবং এই ক্ষেত্রে কি হবে, 3 নম্বর পার্থক্যে স্থিরাবস্থার ক্ষেত্রে কি লিখব, শুধুমাত্র তাপের পরিবহন হয়। ওকে, তাহলে এখানে শুধুমাত্র তাপের পরিবহন হয়। ওকে, খুব সুন্দর হাতের লেখা। এখানে শুধুমাত্র তাপের পরিবহন হয়, তাহলে এখানে বিকিরণ হয় না। কেন হয় না সেটাই এবার ডিসকাস করব। ওকে, সো
আরো একটা পার্থক্য করা যায়, সেটা 4 নম্বর পার্থক্য, যে এখানটায় বিকিরণজনিত তাপক্ষয় খুব বেশি হয়, স্থির পূর্ব অবস্থায় বিকিরণজনিত তাপক্ষয় খুব বেশি হয়, এখানে বিকিরণজনিত তাপক্ষয় কমে যেতে থাকে বা আগের থেকে কম হয়। বিকিরণজনিত তাপক্ষয় আগের থেকে কম হয়। কেন কম হয়? কারণ আমরা শিখবো যে একটু পরেই, এই চ্যাপ্টারেই শিখবো একটু পরের দিকে, যে বিকিরণের জন্য যে পরিমাণ শক্তির অপচয় হয় সেটা কিন্তু টেম্পারেচারের 4th পাওয়ারের সাথে সমানুপাতিক। ওকে, সেটা হলো আমরা স্টিফানস ল বলে একটা ল, সেখানে শিখবো যে বিকিরণজনিত তাপক্ষয় বা শক্তির যে ক্ষয় হয় সেটা হলো E is proportional to T to the power 4, অর্থাৎ উষ্ণতার 4th পাওয়ারের সাথে সমানুপাতিক। এবারে দেখো এখানটাই তো স্থির অবস্থা, অর্থাৎ যেখানে উষ্ণতা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, সেখানে উষ্ণতার কোনো পরিবর্তন নেই। তার মানে কি, সেখানে বিকিরণজনিত যে তাপক্ষয় হয়, বিকিরণ হচ্ছে বাট বিকিরণজনিত যে তাপক্ষয় অর্থাৎ তাপক্ষয়ের যে পরিবর্তন সেইটা কিন্তু 0 হয়ে যায়, বিকজ সেখানে উষ্ণতাটা কনস্ট্যান্ট হয়ে যায়। অর্থাৎ ওই উষ্ণতায় বিকিরণজনিত যে তাপক্ষয় হচ্ছে তার 100 ঘন্টা পরেও ওই উষ্ণতা একই থাকছে, মানে উষ্ণতা একই থাকছে, তার জন্য যে বিকিরণজনিত যে তাপক্ষয় হবে সেটাও 100 ঘন্টা আগে যা ছিল 100 ঘন্টা পরেও তাই হবে। তার ডিফারেন্স কত? 0 নিশ্চয়। কিন্তু এইখানটায় কি হয়, এখানটা হলো প্রতিটা পয়েন্টে উষ্ণতার মানে সময় সাপেক্ষে উষ্ণতার পরিবর্তন হতে হতে যাচ্ছে। তার মানে এখানে বিকিরণজনিত যে তাপক্ষয়টা হচ্ছে আগে যেখানে যা হচ্ছিল এরপরে আরো বেশি হয়। কেন? ধরো একদম প্রাথমিক অবস্থা, একদম প্রথমে যখন টেম্পারেচার এর বাড়তে শুরু করেছে, তাহলে ওই যে টেম্পারেচারে বিকিরণজনিত যে তাপক্ষয় হলো সেটা কিছু একটা হয়েছে ভাবলাম, কিন্তু ওর পরবর্তী অবস্থায় যখন টেম্পারেচার আগের থেকে আরো অনেক বেশি হয়েছে, টেম্পারেচারের সাথে এর সমানুপাতিক সম্পর্ক বিকিরণজনিত তাপক্ষয়, তাহলে আগের অবস্থায় যা তাপক্ষয় হচ্ছিল নিশ্চয়ই পরের অবস্থাতে তাপক্ষয় আর তার থেকে নিশ্চয়ই আরো বেশি হবে। ঠিক আছে, সেই জন্যই বলা হয়েছে এখানে বিকিরণজনিত তাপক্ষয় সেটা বেশি আর এখানে বিকিরণজনিত তাপক্ষয় হচ্ছে খুবই কম বা নেই বললেই চলে, মানে ডিফারেন্সটা নেই বললেই চলে। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে যাওয়া যাক। হেডিং দো। নেক্সট টপিক হচ্ছে তাপীয় রোধ, ইট ইজ আ থার্মাল রেজিস্ট্যান্স। এটা ওয়েল নোন টপিক, তাই না? তোমাদের ক্লাস 10-এ ছিল, 10-এ। সো নেক্সট টপিক তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স। সো আমরা কি জানি? উই নো কি, যে কিউ কেটি এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই অফ এক্স, তাই তো? এটাই আমরা জানি তো, যে কোনো একটা স্ল্যাবের মধ্য দিয়ে যদি তার ক্ষেত্রফল এ হয়, দুই বিপরীত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ যদি হয় এবং দুই বিপরীত তলের পৃষ্ঠতলের উষ্ণতা হচ্ছে যদি আমাদের θ1 θ2 হয়, তো প্রতি নয় মানে টি সেকেন্ড টোটাল টাইমে আমাদের কিউ পরিমাণ তাপ ফ্লো হবে, যেখানে কেটিটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ অফ মানে তাপীয় হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাপ পরিবাহিতাঙ্ক। এখন আমরা জানি, দেখো বা বলতে পারবো কিউ বাই টি সমান সমান কেটি এ θ1 মাইনাস θ2 বাই অফ এক্স, এটা বলতে পারবো। ওকে, এটা বলতে পারবো আমরা কিউ বাই টি কেটি এ θ1 মাইনাস θ2 বাই এক্স, সেখানে কেটিটা আমরা জানি কি তাপীয় পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক, এন্ড কিউ বাই টিটা হলো এখন বলতে পারবো প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপের পরিমাণ, প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপের পরিমাণ। ঠিক, তাহলে এতে একটা তাপ পরিবহনকে ডিনোট করছে, কোন একটা তাপ পরিবহনকে ডিনোট করছে এবং সেটা হলো টাইম রেসপেক্টে করছে আবার। এবার দেখো এখানটা এবার কিছু করার আগে আমরা হচ্ছে ওহমস ল থেকে জানি, ওহম সূত্র, দ্যাট ইজ অফ ওহমস ল, তাই তো? ওহমস ল, ওহমের সূত্র বা ওহমস ল থেকে কি জানি না? আমরা জানি যে আই সমান হচ্ছে ভি বাই আর,
এবং খুব যদি ভালো করে ওহমস ল পড়ে থাকো তাহলে জানবে এই ভিটা হলো দুটো পরিবাহী দুপ্রান্তের বিভবের পার্থক্য, পরিবাহী দুপ্রান্তের বিভবের পার্থক্য ভি হলো সেইটা। তাহলে আমরা যদি পরিবাহী দুপ্রান্তের বিভবের পার্থক্যটাকে এইভাবে লিখতে পারি, ডিফারেন্স আকারে লিখতে পারি, কারণ আমরা যদি পরিবাহী বা কোনো রোধকে এইভাবে ডিনোট করি তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা হলো ভি। তাহলে আমি এখন পার্থক্য ভি কে এইভাবে ডিনোট করলাম, কারণ দুপ্রান্তের কোনো বিভবকে V1 V2 ধরে নিলাম। ওকে, V1 V2 ধরে নিলাম। তাহলে এই V1 মাইনাস V2 যদি কারেন্ট এদিক দিয়ে যায় তাহলে এটা উচ্চ বিভব হবে, তাহলে V1 মাইনাস V2টাকেই V বলা হয়। সো আমি ওই পার্থক্যটাকে V1 মাইনাস V2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ওকে, এখন আবার আমরা কারেন্টের ডেফিনিশন জানি। কারেন্টের ডেফিনিশন কি হলো, খুব যদি ভালো করে মনে করে থাকো তাহলে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় বা যে পরিমাণ ইলেকট্রন ফ্লো হয় তাকেই বলা হয় কারেন্ট আই। তাহলে আমরা এই কারেন্ট আইটাকে কিউ বাই টি বলতে পারি, দ্যাট ইজ অফ V1 মাইনাস V2 বাই অফ আর বলতে পারি, যেখানে আরটা হলো আমাদের রোধ, দ্যাট ইজ অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে কারেন্ট জনিত রোধ, ঠিক। আর কিউটা হলো আধান, টিটা হলো সময়, আর V1 মাইনাস V2 হলো বিভবের পার্থক্য। তাহলে অ্যাকচুয়ালি খুব ভালো করে বোঝো একটা কথা, এখানে V1 মাইনাস V2 হলো বিভবের পার্থক্য। তাহলে এই বিভবের পার্থক্য থাকার জন্যই কিন্তু আধান এক স্থান থেকে অন্য স্থানে ফ্লো হয়, এবং এই আধান ফ্লো হওয়ার জন্যই কিন্তু কারেন্টের উৎপত্তি হয়। অর্থাৎ এই যে কারেন্ট আইটা এখানটায় ফ্লো হচ্ছে সেটা একমাত্র পসিবল যদি আমাদের দুপ্রান্তের বা ওই যে রেজিস্ট্যান্সের দুপ্রান্তের যদি বিভবের কোনো পার্থক্য থাকে, রোধের দুপ্রান্তে বিভবের কোনো পার্থক্য থাকে। তাহলে যদি না থাকে তাহলে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমরা বলতে পারবো এইটা হলো কারণ কিসের জন্য, কোন একটা জিনিসের ফ্লো, আর সেই ফ্লোটা কি কারেন্ট, তাই তো, দ্যাট ইজ অফ আধান বলতে পারো। তাহলে এটা হলো কারণ, আর ফলটা হলো তুমি কারেন্টকে বলতে পারো বা আধানকে বলতে পারো। ওকে, তাহলে এইটা হলো কারণ বিভবের পার্থক্য, আর এইটা হলো তাহলে ফল। যেমন রেজাল্ট যে অ্যাকচুয়ালি নট ফ্রুট। সো হচ্ছে কি যদি কোনো হাইটের পার্থক্য থাকে তাহলে হাইটের পার্থক্যের জন্য কিন্তু জল ফ্লো হয়, কারণ জলের যদি সমুচ্চশীলতা ধর্ম আছে নিশ্চয়ই আমরা সেটা জানি। কারণ হাইটটা হলো ডিফারেন্স অফ হাইট, সেটা অর্থাৎ উচ্চতার পার্থক্যই হলো কারণ, আর ফলাফলটা হলো জলের ফ্লো। ওকে, সো এই ক্ষেত্রে দেখো যদি θ1 মানে θ2 থাকে, অর্থাৎ দুপ্রান্তের যদি উষ্ণতার পার্থক্য থাকে তবেই কিন্তু তাপটা ফ্লো হয়, আনলেস তাপ ফ্লো করবে না, তা না হলে তাপটার কোনো ফ্লোই হবে না। তাহলে আমরা বলতেই পারি এইটা হলো কারণ, আর কিউটা অর্থাৎ তাপের যে ফ্লো সেটাকে ফল বলতে পারি। সো সিমিলার রেজাল্ট পাওয়া যাচ্ছে, সিমিলার কোনো দুটো ইকুয়েশন। এখানটাও কোনো একটা জিনিসের ফ্লো আছে এবং তার কারণটা ওপরে বর্তমান, অর্থাৎ দ্যাট ইজ অফ লব, যে লব হওয়ার ভগ্নাংশ থাকে সেই ওপরে বলতে চেয়েছি, সেই ওপরে আছে। আর তলার পার্টটাকে আমরা পুরোপুরি রেজিস্ট্যান্স বলতে পারি। ওকে, রেজিস্ট্যান্স বলতে পারি বা রোধ বলতে পারি। আর এইখানে যেটা আছে কিউ বাই টি ফর্মে আছে, অর্থাৎ টাইমের রেসপেক্টে কিছু একটা জিনিসের ফ্লো আছে। সো এইখানটাও দেখো এইটাকে যদি এইটার মতো সাজাতে চাই তাহলে এখানটাও কিছু একটা জিনিসের ফ্লো আছে, এবং এখানে ওপরে কারণটাকে রেখে দাও, এবং তলায় এইভাবে যদি আমি লিখি তাহলে এখানে একটা কোনো এরকম একটা টার্ম পাবো, ঠিক এরকম একটা টার্ম পাবো। তাহলে এইটাও কিউ বাই টি কোনো একটা জিনিসের ফ্লো, এবং ওপরে তার কারণটা হচ্ছে বর্তমান। এখানেও যেমন কারণটা বর্তমান ছিল, এখানে তার ফলটা এসছে, এখানেও কারণটা বর্তমান, এখানে তার ফলটা এসছে। তলারটাকে রোধ বলেছি, তো এখানে তলারটাকে এই একটা জিনিস পেয়েছি। তাহলে বোথ ইকুয়েশন কিন্তু সিমিলার। সুতরাং এটাকে যদি আমি 1 নম্বর বলি, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে 1 আর 2টাকে, এবং হ্যাঁ তোমরা এখানে বলতেই পারো এটাকে যেহেতু কারেন্ট বলেছো, ইলেকট্রিক্যাল কারেন্ট, সো এই কিউ বাই টিটাকেও তোমরা কিন্তু একটা কারেন্ট বলতে পারো, এবং সেই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে কি IH, দ্যাট ইজ অফ তাপীয় কারেন্ট, দ্যাট ইজ অফ হচ্ছে কি হিট কারেন্ট বলতে পারো। এটাকে আমরা কি বলবো না হিট কারেন্ট বলবো। তো IH-টাকে আমরা বলবো হিট কারেন্ট। ওকে, হিট কারেন্ট বলবো, ঠিক। তাহলে বোথ ইকুয়েশন কিন্তু সেম। তাহলে 1 আর 2টাকে যদি আমি তুলনা করি তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো, তাহলে এই আর এক্স বাই কেটি ইন্টু এ এটা একটা কোনো নিশ্চয় রোধের ন্যায় ভূমিকা পালন করছে।
তাহলে এটা যদি কারেন্টের ক্ষেত্রে এটাকে রোধ বলি, অর্থাৎ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বলে থাকি, তাহলে এটাও নিশ্চয়ই আমাদের তাপের ক্ষেত্রেও কোনো একটা রোধের ভূমিকা পালন করছে, বা কোনো একটা রোধ হবে নিশ্চয়ই, এবং সেই রোধটাকে নিশ্চয়ই বলা উচিত তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। এটাকে একটা আরএইচ বলতে পারো, তারপর রেজিস্ট্যান্স আরএইচ, তাহলে এটাকেই আমরা বলবো হচ্ছে কি তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। ওকে, থার্মাল রেজিস্ট্যান্স, ঠিক এটাকে আমরা বলি তাহলে থার্মাল রেজিস্ট্যান্স বা আরএইচ। এটাকে বক্স করে নিতে পারো। ওকে, তাহলে 1 2 ক্লিয়ার ইকুয়েশনতে এটা আমরা বলতে পেরেছি। সো মুছে দিই, মুছে দাও। সো তাহলে কি পেলাম, তাহলে আরএইচটাকে আমরা হচ্ছে কে তাপীয় রোধ বললাম, তাই তো। এবার কেন বললাম, বিকজ অফ বোথ ইকুয়েশনটা হচ্ছে কে সিমিলার কোনো ইকুয়েশনকে ফলো করছে বা সেম টাইপের ইকুয়েশনকে ফলো করছে, সেই জন্য আমরা ওটাকে কম্পেয়ার করে বলে দিতে পারি। ওকে, আর আরো একটা কারণ বলতে পারি যে আরো একটা সিমিলারিটি তুমি খুঁজে বের করতে পারো। এখানটাও কিন্তু কারেন্টের ফ্লো হওয়ার ক্ষেত্রে যেটা ইলেকট্রিক্যাল উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, যেটা আগের লেকচারে আমরা বলেছি, এবং এখানেও কিন্তু আমরা বলতে পারি যে আরএইচটাই কিন্তু অ্যাকচুয়ালি বা তাপের যে পরিবহন হয় সেটা কিন্তু আমাদের একমাত্র ইলেকট্রনের ফ্লো এর জন্যই কিন্তু, বা ইলেকট্রনের মুভমেন্টের জন্যই কিন্তু উৎপত্তি। ঠিক আছে, তাহলে তাপের পরিবহনেও কিন্তু ইলেকট্রন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, এবং কারেন্টের ক্ষেত্রেও বা কারেন্ট পরিবহনেও কিন্তু ইলেকট্রন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। ঠিক, আর এবং দুটো কেসেই কিন্তু আমাদের এগুলো সব সুপরিবাহী, অর্থাৎ ধাতব পরিবাহী, তাই না। সো এগুলো আমরা জানি। সো তাই আরএইচটাকে আমরা বলবো x/kT × A। ঠিক আছে, আমরা এটাকে তাহলে এইভাবে করতে পারি। এবারে দেখো আর একটা জিনিস এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো আরএইচ এর ডাইমেনশন বার করতে পারি। ঠিক আছে, এক্স এর ডাইমেনশন কি হয় এল, তাই তো লেন্থ, আর কেটির ডাইমেনশন আগে বার করেছিলাম, আই থিঙ্ক L1 ছিল, টি ইনভার্স ছিল, আর ক্যাপিটাল থিটা ইনভার্স ছিল। এটাই আগে কেটির ডাইমেনশন বার করেছি শুরুতেই, তাই না, আজকে এটা লেকচারের। সো ইফ ইউ পুট দিস ডাইমেনশন হিয়ার, তাহলে থিটা -1, এটা এ মানে হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা কি লিখি এল স্কোয়ার লিখি। ঠিক, তাহলে আমরা কি লিখবো এম ইনভার্স, এই এলটা কেটে গেল, তাহলে এলটা ওপরে চলে গেল -2, টিটা উপরে গেল তাহলে +3, আর থিটাটা উপরে গেল শুধু থিটা। ওকে, সো দিস ইজ দ্য রাশিমালা, বা যে হাতিটাকে দেখতে পাচ্ছি সেই হাতিটাই হলো মাত্রা। ওকে, সো এটা মাত্রা। এবারে তুমি একক বার করো এসআইতে একক বার করতে পারো, এসআই একক। সো এক্স এর একক কি হয় মিটার, কেটির একক বার করেছি ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, অ্যান্ড এ মানে হলো মিটার স্কোয়ার, তাই না, এ মানে হলো মিটার স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এই মিটার অথবা এইভাবে ভাবো, এই মিটার ইনভার্সটা উপরে চলে গেল, তাহলে মিটার পাওয়ার 1 হলো, এবং ওই মিটার আর এই মিটার পাওয়ার ওপরে 1 গিয়ে দিল মিটার স্কোয়ার ওপরে, আর তলে একটা মিটার স্কোয়ার আছে কেটে গেল। সো এগেন রিপিট, এই মিটার ইনভার্সটা উপরে গেলে এই মিটারের সাথে কম্বাইন করে মিটার স্কোয়ার দেবে, এবং ওই মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পরে থাকে ওয়াট কেলভিন ইনভার্স এবং 1/ওয়াট কেলভিন ইনভার্স। এটাকে নিশ্চয় লেখা যায় ওয়াট ইনভার্স কেলভিন, তাই তো, ওয়াট ইনভার্স কেলভিন। এটা হলো তো আমাদের এসআইতে একক। আর তোমরা হচ্ছে কি সিজিএস এটা বার করতে পারো, নিজেরা ট্রাই করবে, সেটা হোমওয়ার্ক দিলাম। সো সিজিএস এ হোমওয়ার্ক, ওকে, সিজিএসটাই হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, মুছে দিই, তাহলে মুছে দেওয়া যাক। ওকে, মুছে দিলাম। সো ওইখান থেকে আরো একটা জিনিস করা যায়, সেটা হলো দেখো, তাহলে আরএইচ এর ভ্যালু হলো x/kT × A, এটা হলো তাপীয় রোধ, তাই তো।
এবং তড়িৎ রোধ অর্থাৎ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর কে লেখা যায় রো এক্স বাই এ, রো এক্স বাই এ, তাই না? এটা আমরা ক্লাস 10 শিখেছি। রো এল বাই এ ছিল, সেই এলটাকে আমি এক্স দ্বারা রিপ্লেস করে দিয়েছি। তাহলে রো সমান এই আর সমান রো এক্স বাই এ লেখা যায়। ওকে, তাহলে এবারেও যদি তুমি দুটোকে তুলনা করো, সো এগেন রিপিট, আমরা কি করতে যাচ্ছি বা কি করছি। সো আর এইচটা আমরা জানি এটা হলো তাপীয় রোধের রাশিমাল, এক্ষুনি বার করেছি, যেটাকে লেখা যায় এক্স বাই কেটি ইন্টু এ। আর তড়িৎ রোধ আর সমান রো এক্স বাই এ, এটাই লেখা যায় এইভাবে। সো আমরা যদি 1 2টাকে একসঙ্গে তুলনা করে দিই, তাহলে আমরা লিখতে পারবো রো ইকুয়ালস টু 1 বাই কেটি, রো ইকুয়ালস টু 1 বাই কেটি। এবং যে রোটাকে আমরা বলতাম রোধাঙ্ক আর কেটিটাকে আমরা বলবো পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। ওকে, কি পরিবাহিতাঙ্ক না তাপীয় পরিবাহিতাঙ্ক। এবার খুব জিনিসটাকে একটু ডিপলি ভাবো, এটা রোধাঙ্ক মানে রোধ বেশি, আর পরিবাহিতাঙ্ক মানে যার পরিবাহী ক্ষমতাটা বেশি। তাহলে জিনিসটা দুটোর মধ্যে দেখো ইনভার্স রিলেশন আছে, মানে একে অপরের ব্যস্তানুপাতিক, সেটা হওয়াটা স্বাভাবিক। বিকজ রোধ যার বেশি, যে জিনিসটা রোধ বেশি তার মধ্যে নিশ্চয়ই বাধা বেশি, তাহলে তার ভেতর দিয়ে ফ্লো হওয়ার প্রবণতাটা নিশ্চয়ই কম। তার মানে যার ভ্যালু এইটা বেশি তার কেটি হলো খুব কম, ঠিক? কেটি হলো কম হয়, সেটা হওয়াটা স্বাভাবিক। বিকজ অফ রোধ বেশি হলে পরিবাহিতাঙ্ক কমে যাবে, তার মানে সেটা 1 বাই রিলেশন দিয়ে থাকা উচিত, বিকজ একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝাই যাচ্ছে। আর যার পরিবাহিতাঙ্ক বেশি, তার মানে কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে খুব কারেন্ট খুব ভালো প্রবাহিত হচ্ছে বা তাপ খুব ভালোভাবেই যাচ্ছে, তার মানে তার কি কম, রোধটা নিশ্চয়ই কম, মানে বাধাটা কম নিশ্চয়ই। সো 1 দিয়ে রিলেশন করা আছে, মানে ইনভার্স। ওকে, মুছে দিলাম। এবার নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে কে হেডিং দাও, তাপীয় ব্যাপনতা। তাপীয় ব্যাপনতা। ওকে, তাপীয় ব্যাপনতা। তাহলে এবার দেখো তাপীয় ব্যাপনতা বা থার্মাল ডিফিউসিভিটি, অর্থাৎ তাপ কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তো আমরা মোটামুটি জানি যে ডিফিউশন প্রসেসটা জানি, যে ডিফিউশন প্রসেস বা ব্যাপন প্রসেসটা কি না, যদি কোনো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া। যেমন জলের ভেতরে যদি 1 ফোঁটা আমি ড্রপার দিয়ে একটা কালি ফেলি, তাহলে সেটা ছড়িয়ে যায় এবং খানিকক্ষণ পরে পুরো জলটাই বা লিকুইডটাই হলো ওইটার রঙে রঙিন হয়ে যায়, তাই তো? তো সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাপন প্রসেস। সো এখানটা থার্মাল ব্যাপন, মানে তাপ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ছে, সেরকম একটা কিছু ঘটনা, অর্থাৎ তাপের পরিবহন হচ্ছে। সেখানে আমরা কি করেছি দেখে নাও, সেখানে একটা লম্বা কোনো ধাতব পরিবাহী আছে, যার ভেতরে আমরা ছোট্ট একটা ডিএক্স বেধের কোনো একটা ডিএক্স বেদ যুক্ত কোনো একটা এরকম সার্কুলার অংশ ধরেছি, যার বাঁদিকের উষ্ণতা হলো θ1, ডান দিকের উষ্ণতা হলো θ2, এবং তাপ হলো ফ্রম লেফট টু রাইটে যাচ্ছে, অর্থাৎ এই স্থানগুলো হায়ার টেম্পারেচার, এইগুলো লোয়ার টেম্পারেচার। এবং এখানটা হলো আমরা ক্ষেত্রফলটাকে এ ধরলাম, এটারও ক্ষেত্রফলটাকে এ ধরলাম। ওকে, এবারে দেখো যে তাহলে এইটারও ক্ষেত্রফল নিশ্চয়ই আমাদের এ হওয়াটা স্বাভাবিক। ওকে, এ হওয়াটা স্বাভাবিক। তাহলে এই যে অংশটা, এটা যদি নাম দিই পি, এই যে পি অংশটা বা পি বেদের যে সার্কুলার অংশটা আমরা দেখেছি, তাকে যদি নাম দিই পি, তাহলে পি এর আয়তন কত হবে? আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু লেন্থ হওয়াটা স্বাভাবিক, বা দূরত্ব বা বেদ যা খুশি বলতে পারো। তাহলে এ ইন্টু ডিএক্স, এটা হলো নিশ্চয়ই আয়তন হওয়া উচিত, পি এর যে আয়তন, ক্ষেত্রফল ইন্টু লেন্থ এ ইন্টু ডিএক্স। তাহলে ওই পি অংশের ভর কত হবে? পি অংশের ভর, তাকে যদি এম বলি, ভর এম দ্বারা ডিনোট করা হয় নিশ্চয়ই। ভর বার করতে কি করতে হয়? আয়তন ইন্টু ঘনত্ব হয়,
আমরা জানি এগুলো ফর্মুলা, আয়তন ইন্টু ঘনত্ব। আয়তনটাকে জানি এডিএক্স, আর ঘনত্বটাকে আমরা ভাবলাম রো। ওকে, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালটা আছে তার ঘনত্ব হচ্ছে রো। তাহলে ডেনসিটি ইন্টু আয়তন হচ্ছে আমরা জানি হচ্ছে, বা ভলিউম হচ্ছে আমরা জানি হলো মাস হয় মানে ভরে, সো এডিএক্স ইন্টু রো, তার মানে রো এ ডিএক্স, এটা হলো আমাদের মাস। ওকে, রো এ ডিএক্স। তাহলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এই যে θ1 থেকে θ2, অর্থাৎ বাঁদিকের উষ্ণতা θ1 আর ডান দিকের উষ্ণতা θ2, এইটার মধ্য দিয়ে তাপটা হচ্ছে ফ্লো হচ্ছে। তাহলে ওই পি অংশটা, অর্থাৎ পি অংশ যেটার ভর হচ্ছে এইটা, সে নিশ্চয়ই কিছু পরিমাণ তাপ শোষণ করেছে। এটাই তো হলো তাপীয় পরিবহনের ক্রাইটেরিয়া, যে যখন কোনো অংশকে হিট দেওয়া হবে সে খানিকটা গ্রহণ করবে মানে শোষণ করবে, বাকিটাকে পরিবহন করবে, আর বাকিটাকে রেডিয়েট করবে। ঠিক আছে, আর তিনটে যেটা হয় আমরা শিখলাম একটু আগে। সো তিনটে প্রসেস যেটা হয়, সো খানিকটা অংশ নিশ্চয় গ্রহণ করছে। তাহলে কতটা অংশ গ্রহণ করছে তাপের, সেই জিনিসটা কিন্তু আমরা বের করতে পারবো, বিকজ আমরা জানি যে, তাহলে তাপ শোষণ লেখো, তাপ শোষণ কার দ্বারা? পি অংশের দ্বারা। এই পি অংশের দ্বারা তাপ শোষণ, আমরা একটা ছোটবেলা ফর্মুলা শিখেছিলাম না, এমএসটি, এইচ সমান এমএসটি ফর্মুলা। তাহলে টোটাল হিট যেটা আমি গ্রহণ করছি তাকে যদি এইচ বলি, আমরা ফর্মুলা জানি এমএসটি। টিটা কি? না টেম্পারেচার ডিফারেন্স। তাহলে আমরা এখানে ডেফিনেটলি বলে দিতে পারি θ1 মাইনাস θ2, θ1 মাইনাস আর θ2 বলতে পারি। ওকে, সো এমটার জায়গায় দেখো রো এ ডিএক্স বসাতে পারি। এসটা হলো আপেক্ষিক তাপ, তুমি এসটাকে এসি বলো, আর θ1 মাইনাস θ2টা হলো আমাদের টেম্পারেচার ডিফারেন্স। এইটা হলো তাহলে আমাদের হিট গ্রহণ করেছে কে? ওই ডিএক্স অংশটা, অর্থাৎ পি অংশটা যার বেদ হলো ডিএক্স। অতএব একক আয়তনে তাপ শোষণ সমান সমান, যেটা আমরা জানি সেটাকেই বলা হয় তাপ গ্রাহিতা। তাহলে কত হবে? একক ভলিউমে সে কতটা পরিমাণ তাপ গ্রহণ করছে, এটা টোটাল ভলিউম দ্বারা, অর্থাৎ পুরো ডিএক্স যে বেদ এবং তার ক্ষেত্রফল এ, তার টোটাল আয়তন দাঁড়িয়েছিল এইটা, এবং সেই আয়তন সেই মাস দ্বারা যে পরিমাণ তাপ শোষণ করেছে সেটা হলো এইটা পুরোটা। তাহলে নিশ্চয়ই রো এ ডিএক্স θ1 মাইনাস θ2 বাই একক আয়তনে তাপ শোষণ, তখন নিশ্চয়ই আয়তন দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে রো এ ডিএক্স, বিকজ তার আয়তন হলো, সরি রোটা বাদ, এডিএক্স। ওকে, এডিএক্স। তা তুমি যদি এডিএক্স পেয়ে যাও, তাহলে দেখো এডিএক্স এডিএক্স কেটে গেল, রো এস θ1 মাইনাস θ2 বাই, না বাই আর কিছু থাকছে না, এইটা ঠিক, রো এস θ1 মাইনাস θ2, এটা পেয়েছি। ক্লিয়ার? লিখে নাও। তাহলে একক আয়তনের তাপগ্রাহিতা, মানে তাকে তাপগ্রাহিতা বলে, একক আয়তনে তাপ শোষণ যা তাপগ্রাহিতা, তাই সেটাকে আমরা বলেছি রো এস θ1 মাইনাস θ2, এটা বলেছি। লিখে নাও। সো আই হোপ তোমরা টুকে নিয়েছো। তো লাস্ট কোয়ান্টিটি যেটা পেয়েছি, বা জাস্ট রাশিমালাটা যেটা পেয়েছি, রো এস θ1 মাইনাস θ2, এটা হলো আমাদের একক আয়তনে গৃহীত তাপ বা শোষিত তাপ বা তাপগ্রাহিতা, তাই তো? এবার আমরা দেখো যেটা বলতে পারি যে এই যে ডিফারেন্সটা θ1 মাইনাস θ2, যে দ্যাট ইজ অফ টেম্পারেচার ডিফারেন্স, এটা যদি 1 হয়ে যায়, অর্থাৎ এখন ওই ডিএক্স বেদের অংশ, অর্থাৎ পি অংশটা, সেটা যদি একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করতে চায়, তাহলে আমরা কি করব? সেই তাপগ্রাহিতাটাকে আমরা তখন কি লিখবো? সেই তাপগ্রাহিতাকে আমরা তখন লিখতে পারবো রো ইন্টু এস, বিকজ অফ θ1 মাইনাস θ2, এই পুরোটাকে আমরা এখন 1 বলবো, এই পুরোটাকে এখন আমরা 1 বলবো, বিকজ অফ টেম্পারেচার ডিফারেন্সটা 1, অর্থাৎ সে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য তাপ গ্রহণ করতে চাইছে বা করেছে, তাহলে সেটাকে আমরা রো এস বলবো। এটাই তাহলে তাপগ্রাহিতা, প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ডিএক্স বেদের অংশটি যে পরিমাণ তাপ গ্রহণ করেছে, দ্যাট ইজ অফ তাপগ্রাহিতা,
সেটাকেই আমরা বলবো হচ্ছে রো এস, একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য। এবার আমাদের ডেফিনেশন কি, তাপীয় ব্যাপনতাটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। তাহলে ডেফিনেশন বলছে দ্যাট ইজ অফ তাপ পরিবাহিতাঙ্ক বাই হলো একক আয়তনের গৃহীত তাপ বা তাপগ্রাহিতা, তাকে আমরা তাহলে বলবো কে বাই রো এস। সো এগেন রিপিট, সো তাপগ্রাহী মানে আমাদের থার্মাল ডেফিনিশন মানে তাপীয় ব্যাপনতার ডেফিনিশন দ্যাট ইজ অফ এইচ, সেটা কি বলছে, একক আয়তনে গৃহীত তাপ দ্যাট ইজ অফ রো এস এবং তাপ পরিবাহিতাঙ্ক, এই দুটো জিনিসের রেশিও, অর্থাৎ কেটা উপরে বসবে নিশ্চয়ই, সেটাকে আমরা বলবো হচ্ছে কি তাপীয় ব্যাপনতা। ওকে, তাহলে এই কে বাই রো এস এটাকে আমরা বলবো হচ্ছে কি তাপীয় ব্যাপনতা, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক বাই গৃহীত তাপের অনুপাত, সেটাকে আমরা বলবো হচ্ছে কি তাপীয় ব্যাপনতা। ঠিক আছে, তো এই জিনিসটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলছে বা তাৎপর্য কি তাপীয় ব্যাপনতা, না তাৎপর্য হলো যে এইচ এর মান যত বেশি হবে তার মানে নিশ্চয়ই তাপীয় ব্যাপনতা তত বেশি, তার মানে তার তাপ পরিবহনের হার তত বেশি। ওকে, তার মানে তুমি এরকম একটা বলতেই পারো যে ধরো এটা একটা দণ্ড আছে এ, এটা একটা দণ্ড আছে বি, এটার তাপীয় ব্যাপনতাকে এইচ এ বললাম, এটা তাপীয় ব্যাপনতাকে এইচ বি বললাম। ওকে, এইচ বি বললাম। তাহলে যদি এইচ গ্রেটার দ্যান অফ এইচ বি হয়, অর্থাৎ এ দণ্ডে তাপীয় ব্যাপনতা বি দণ্ডের থেকে যদি বেশি হয়, তাহলে আমরা বলবো যে একই লেন্থেরও বটে, নিশ্চয়ই দুটো রডটার একই লেন্থ, তাহলে এ দণ্ডটা বি দণ্ডের থেকে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হবে, বিকজ এখানে তাপীয় ব্যাপনতা বেশি, মানে তার মধ্যে যে তাপ পরিবহনের হার বেশি, অর্থাৎ তাপীয় পরিবহনটা খুব ভালোভাবে হয়েছে। ঠিক আছে, তাহলে তাপীয় ব্যাপনতা এইচ এ গ্রেটার দ্যান এইচ বির অর্থ হলো এ দণ্ডটা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হবে, বিকজ অফ তার মধ্য দিয়ে তাপীয় ব্যাপনতা বেশি, মানে তাপ পরিবহনের হার বেশি। ওকে, সেটা হলো তাৎপর্য। তো মুছে দেওয়া যাক, নিশ্চয়ই মুছে দেওয়া যাক। আচ্ছা, এবারে দেখো কি করা যায়। ঠিক, তাহলে এইচ কি এসছিল, কে বাই রো এস, এটা এসছিল এইচ সমান কে বাই রো এস। তাহলে এইচ এর যদি এখন ডাইমেনশন বার করতে চাও, এটাকে আমরা কেটি বলেছিলাম না, তাহলে আগেরটা রিপ্লেস মানে ঠিক করে নিও, তাপীয় পরিবাহিতাঙ্কটাকে আমরা কেটি বলেছিলাম, ওটাকে ঠিক করে নিও। হ্যাঁ, আগে যে ওই জায়গাটায় তাপীয় পরিবাহিতাঙ্ক কে বলে আমরা ডিনোট করেছিলাম, কারণ আমরা প্রথম থেকেই একদম কেটি কেটি বলতে এসেছি, তাহলে ওটাকে কেটি করে নিও। ওকে, ঠিক, কারণ কেটাকে আমরা কেলভিন বলেছি। তাহলে এবার দেখো এইচ এর মাত্রা, এইচ এর মাত্রা কে এর মাত্রা আমরা বসিয়েছিলাম এম, আই থিঙ্ক কি এসছিল বলো, এম, সো এসছিল এল মানে টি মাইনাস থ্রি আর মনে হয় থিটা মাইনাস ওয়ান, এরকম কিছু এসছিল কি, তাই তো? বার করো দেখো। সো কেটি কি ছিল, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো ছিল। ওয়াটটাকে কি বলেছিলাম, এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এল, তাই তো, এটাই ছিল। আচ্ছা, মিটার ইনভার্সের জন্য এল ইনভার্স আর কে ইনভার্সের জন্য থিটা ইনভার্স, তাহলে একটা এল ক্যান্সেল হচ্ছে, ওপরে একটা এল ক্যান্সেল, তাহলে এল থাকছে না, তাই তো, এরকম কিছু এসেছিল কি? সো আই জাস্ট চেক, না একটা এল থাকছে, তাই না, এল থাকছে। ও এটাতে এস হয় তাই না, মানে টাইম টি হয়, তাই টি থাকবে, বিকজ ওয়াট মানে কত, শক্তি বাই টাইম টি, জুল পার সেকেন্ড, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু মানে জুল, আর টি মানে বাই সেকেন্ড মানে টি। ওকে, ঠিকঠাক আছে, তাহলে এল থাকছে, এল থাকছে, তাহলে ঠিকই লিখেছিলাম। ওকে, সো এটা মুছে দাও এবারে। রো মানে ঘনত্ব, ঘনত্বের মাত্রা আমরা জানি এম এল মাইনাস থ্রি, আর এস এর দেখো, এসটাকে কি বলেছিলাম, এইচ সমান এমএসটি ফর্মুলা ছিল, তাহলে এইচ মানে কত, এইচ বাই এমটি হবে, তাহলে
দ্যাট ইজ অফ এম থিটা বলতে পারো টেম্পারেচার, তাই তো। এইচ মানে হলো হিট, মানে হিট মানে শক্তি, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু শক্তির একক বাই এম, এম এর জন্য আর থিটার জন্য মাত্রাতে থিটা, এইভাবে লিখেছিলাম ক্যাপিটাল থিটা, তাই না। তাহলে এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান, ঠিকঠাক। এখানে বসিয়ে দাও এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান, তাই তো, থিটা মাইনাস ওয়ান, ক্লিয়ার কথাটা, থিটা মাইনাস ওয়ান, এটা থিটা মাইনাস ওয়ান। তাহলে দেখো ওপরে থিটা মাইনাস ওয়ান, তাহলে থিটা মাইনাস ওয়ানটা কেটে গেল, এম এম কেটে গেল, তাহলে এখানে দেখো এল মাইনাস থ্রি আর এল স্কোয়ার, তাহলে নিচে একটা এল মাইনাস ওয়ান আছে, ওপরে উঠলো, তাহলে এই এল এর সাথে দিলে এল স্কোয়ার, আর এখানে দেখো টি মাইনাস টু আছে, এখানে টি মাইনাস থ্রি, তাহলে হয়ে গেল টি মাইনাস ওয়ান। তাহলে এইচ এর মাত্রা হলো এইটা, তাহলে এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তাহলে এইচ এর একক কি হবে বলে দাও, একক ইন এসআই, এল স্কোয়ারের জন্য কি হয় মিটার স্কোয়ার, আর টি ইনভার্স তার মানে দ্যাট ইজ অফ টাইম, তাই না, মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হওয়া উচিত। ওকে, মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, মুছে দাও। মুছে দাও। ওকে, এবার এটা কি করবো, অঙ্ক করবো। ওকে, সো অঙ্কটা দেখো যে কোন একটা কিছু কি বলা হয়েছে, পুরো একটা ঘর বলা হয়েছে, যে সেই ঘরে জানালা আছে, কাঁচের জানালা, সেই কাঁচের জানালাগুলোর মোট ক্ষেত্রফল এ সমান 10 মিটার স্কোয়ার বলে দিয়েছে, আর জানালার যে কাঁচের বেদগুলো আছে, কাঁচের বেদ সেটা হলো 4 মিমি, এবং ঘরের ভেতরের উষ্ণতা হলো থিটা 1 20 ডিগ্রি সি, এবং বাইরের উষ্ণতা হলো থিটা 2, যেটা বাইরে আউটসাইড দ্য রুম, সেটা হলো টেম্পারেচার 5 ডিগ্রি সি। বলেছে তার টি সমান 1 মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সেই ঘর থেকে বাইরে কতটা তাপ যাবে, এবং তার সিজিএস ইউনিট অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কটা 0.002 ইন সিজিএস ইউনিট বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো করার সময় তাহলে তোমার বার করতে দিয়েছে কতটা পরিমাণে তাপ বাইরে যাচ্ছে, তাহলে কিউ বার করতে দিয়েছে, অ্যান্ড উই নো দ্য ফর্মুলা কিউ কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টাইম টি পাই অফ এক্স, এটা আমরা জানি ফর্মুলা, তাই তো, খুব ইজি অঙ্ক। সো আমি যেটা সাজেস্ট করবো তোমাদেরকে, যে এই কে এককটা অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক এককটাতে বা তোর যে ভ্যালু যে এককে দেবে সবসময় অঙ্কটাকে সেই এককে ট্রান্সফার করে দিয়ে করবে, বিকজ এখানে যে ক্ষেত্রফল আছে সেটা মিটার স্কোয়ার হবে বা সেন্টিমিটার স্কোয়ার হবে, তাহলে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে ট্রান্সফার করা কিন্তু খুব ইজি, বাট এই কেটাকে সিজিএস থেকে এসআই ট্রান্সফার করাটা খুব ডিফিকাল্ট, না হলেও ডিফিকাল্ট আছে, সুতরাং ওই জায়গাটা আমরা হাত দেব না। সো কে এককটা মানে কে এর ভ্যালুটা যে এককে দেওয়া আছে অঙ্কটাকে সেই এককে ট্রান্সফার করে দেবো। যদি এখানে এসআই থাকতো, দেখো এটা এসআই তে বলা আছে মিটার স্কোয়ার, তাহলে ওটাকে ট্রান্সফার করতাম না, বাকিগুলোকে ট্রান্সফার করি। ওকে, তাহলে দেখো কে টা সিজিএস এককে 0.002 আছে, একটু লেফট সাইড থেকে করি। এ মানে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা দেখো 10 মিটার স্কোয়ার, তাই না, 10 মিটার স্কোয়ার। এবারে 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার, তাহলে দেখো মিটার স্কোয়ার, তার মানে দুটো মিটারকে ট্রান্সফার করে সেন্টিমিটার আনতে হবে, তাহলে প্রথমটার জন্য 100, দ্বিতীয়টার জন্য 100, তাহলে টোটাল হবে 100 স্কোয়ার। ওকে, ক্লিয়ার কথাটা। 100 স্কোয়ার কেন হলো, বিকজ মিটার স্কোয়ার তার মানে দুটো মিটার, তাহলে একটা মিটার মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে একটা মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ, তাহলে দুটো মিটার আছে, দ্যাটস ওয়াই 100 স্কোয়ার। ওকে, দ্যাট ইজ অফ 10 টু দি পাওয়ার 4। এবারে দেখো 4 মিমি, 4 মিমিটাকে যদি সেন্টিমিটার আনো তাহলে 10 দ্বারা ভাগ, সো দ্যাট ইজ অফ 0.4 সেমি ইন সিজিএস চলে আসলো, এগুলো সব সিজিএস আছে, আর এর মিনিটটাকে 60 দ্বারা গুণ করে দাও, তাহলে 60 সেকেন্ড, দ্যাট ইজ অফ 60 সেকেন্ড, তাই না, 60 সেকেন্ড। তাহলে বসিয়ে দাও, এ মানে হলো দেখো 10 ইন্টু 100 স্কোয়ার থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে হলো কত 15
অ্যান্ড থিটি হলো তোমাদের 60 অ্যান্ড এক্স হলো বেদ, সেই এক্স বেদটা দেখো কত বলে দিয়েছে 0.4. সো আফটার অল ক্যালকুলেশন 50 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত আসবে মনে হয়, আই থিঙ্ক, সরি এটা 50 নয়, 4.5 ইন্টু 10 টু দি 5 এতটা হিট এসছে। তাই কোন প্রসেসে করা হয়েছে ইন সিজিএস, তাহলে হিটের একক কি হয় ক্যালোরি, সো ক্যালোরি। ওকে, খুব ইজি অঙ্ক, ঠিকঠাক। চলো মুছে দিই, চলো মুছাতে, এই মুছছেই না তাই না। সো আজকে ক্লাস এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওটা নিয়ে, পার্ট 3 খুব দ্রুতই আসবো। সো তব তক কে লিয়ে জয় হিন্দ জয় ভারত। আর আরেকটা কথা, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অ্যাট দি সেম টাইম শেয়ারও করবে তোমাদের বন্ধুদের সাথে, ঠিক।